আসসালাম। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার। আজকে এখানে ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, এই জি স্যার। ফোন থেকে নিচ্ছি, জি স্যার। স্লাইড গুলো দেখানো যাচ্ছে না, এই আর কি। আচ্ছা স্যার। 2 মিনিট আছে, তাই না? আচ্ছা, স্যার, 2 মিনিট তোমাদের আছে। ওই এর মধ্যে কি ম্যাডামের সঙ্গে আর যোগাযোগ হয়েছে? স্যার, ম্যাডাম তো ওই যে রবিবারে ক্লাস নিলেন স্যার, ওই দিনই স্যার কথা হয়েছে ওনার সাথে। আর হইলো স্যার, উনি বললেন যে আপনি নাকি স্যার বৃহস্পতিবারেও ক্লাসটা নিবেন স্যার, এরকম কি স্যার? বৃহস্পতিবার তো আমি এক্সট্রা হিসেবে নিছি, উনি নিল না জন্য আমি তো নিলাম। জি স্যার, উনি বলতেছে যে বৃহস্পতিবারের ক্লাসটা স্যারই নিবেন। এখন স্যার এরকম কি স্যার কিছু? না, না, বৃহস্পতিবারটা আমি যদি নিতে পারি মাঝে মাঝে নেব, অসুবিধা নাই। জি কিন্তু স্যার। ওনাকে তো 2টা ক্লাস নেওয়ার জন্য বলছিলাম, যদি সম্ভব হয় আর কি। তো সেটা এখন উনি ওনার সুবিধা মতো নেবেন, এটা বৃহস্পতিবারে নিতে হবে এমন তো কথা নাই। জি স্যার। এটা যদি উনি যদি শনিবার রবিবার নেয় তাও চলবে, অসুবিধা তো নাই। উনি স্যার আর নেক্সট আমি তো ফিক্সড। রবিবারে ক্লাস নিতে চাইছেন স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। এখন টপিকসটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ওটা পরে আমি কথা বলে নেবো। তাহলে স্যার কালকের ক্লাস কি স্যার আপনি নেবেন না স্যার ম্যাডাম নেবে স্যার? আগামীকাল তো স্যার কাল বৃহস্পতিবার। আমি যদি নেয় তাহলে তোমরা করো আর কি, আমার সাথে যোগাযোগ করো। কালকে আমি থাকবো না। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আমি তাহলে স্যার ম্যাডামকে একটু পরে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিব যে ম্যাডাম আপনি কি ক্লাস নেবেন নাকি। 11টা বেজে গেছে, আমরা স্টার্ট করি। জি স্যার। So we have already completed discussion of pharmacokinetics, and in relation to pharmacokinetics, kinetics, order of kinetics and pharmacokinetic parameters, এগুলো আমরা কালকে ডিসকাস করে ফেলছি। So today we shall start discussion on pharmacodynamics. Already pharmacodynamics, the term is known to you all. Several times এটা রিপিটেশন করা হচ্ছে যাতে তোমাদের ওলটপালট না হয়। তো pharmacodynamics is what drug does to the body. What drug does to the body. ড্রাগ বডি ইন্টারাকশনের আউটকাম দুইটা, একটা হলো what body does to the drug, another outcome is what drug does to the body. তো what body does to the drug এটা আমরা ডিসকাস করে ফেলেছি। নাও what drug does to the body. তো ড্রাগ বডিতে কি কি ঘটায়? ড্রাগ বডিতে আলটিমেটলি যা ঘটায় সেটা হচ্ছে যে ড্রাগের ইফেক্ট, দ্যাট ইজ ফার্মাকোলজিক্যাল ইফেক্টস। এবং ফার্মাকোলজিক্যাল ইফেক্টস প্রডিউস করার জন্য বিভিন্ন ড্রাগ বিভিন্ন মেকানিজম শো করে, এটাও ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে ইনক্লুডেড। সো ফার্মাকোডাইনামিক্স ইনক্লুডস mechanisms of action of drugs and pharmacological effects of drugs. Pharmacological effects. The effects may be our desired or effects may be undesired. The desired effect is our therapeutic effect, and undesired, and when it is harmful to us, then these undesired and harmful effects are known as adverse effect. আরো ভালো টার্ম ADR, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। তো আমরা আগে আজকের ক্লাসে মূলত মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগস এটা ডিসকাস করব। আর ইফেক্টস তো আসলে ইন্ডিভিজুয়ালাইজড, যে ড্রাগের জন্য যে ইফেক্ট, যখন ইন্ডিভিজুয়াল ড্রাগ করানো হবে তখন সেই ড্রাগের ইফেক্ট ডিসকাস করা হবে, ওইটা জানা যাবে। আর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের আলাদা ডিসকাশন হবে, ক্লাস আছে, সেটা সামনে করা হবে। এখন এই যে ড্রাগ যে বডিতে কাজ করে, in most cases drugs only modify cell function or modify rate of cell function. ড্রাগ যে নতুন কিছু করে বডিতে তা না, বডিতে যা ঘটনাগুলো ঘটে বিভিন্ন ডিজিজ প্রসেসে এগুলো অল্টার হয়ে যায়। তো ড্রাগস আবার ওই অল্টার্ড ফিজিওলজি, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল স্টেট, এটাকে আবার মডিফাই করে নর্মাল ফিজিওলজিতে কনভার্ট করার চেষ্টা করে। এই হচ্ছে ড্রাগের কাজ। ড্রাগ নতুন কিছু যে ঘটায় সব ক্ষেত্রে তা না, মোস্টলি ড্রাগস অনলি মডিফাই
cell function or rate of cell function. Drugs usually don't apply a new function to target tissue. The drugs act in the body by two principal mechanisms. Drugs বডিতে কাজ করে, এটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি অ্যাকর্ডিং টু একটা মেকানিজম, সেটা হলো যে একটা মোড। কিছু ড্রাগ বডিতে অ্যাকশন করার জন্য বডির কোনো স্পেসিফিক সাবস্টেন্সের সাথে বাইন্ড করে, আবার কিছু ড্রাগ বডিতে কাজ করার জন্য বডির এন্ডোজেনাস কোনো স্পেসিফিক সাবস্টেন্সের সাথে বাইন্ড করে না। এই দুটো প্রিন্সিপাল মেকানিজম। তো যে মেকানিজমে ড্রাগ বডির কোনো এন্ডোজেনাস সাবস্টেন্সের সঙ্গে বাইন্ড করে না, এই মেকানিজমকে বলা হয় নন স্পেসিফিক মেকানিজম। আর যে ক্ষেত্রে ড্রাগ বডির কোনো স্পেসিফিক এন্ডোজেনাস সাবস্টেন্স দ্যাট ইজ টার্গেট প্রোটিন এর সঙ্গে বাইন্ড করে তার অ্যাকশন শো করে, এই মেকানিজমকে বলা হবে স্পেসিফিক মেকানিজম। তাহলে ব্রডলি আমরা একটা মেকানিজম অফ অ্যাকশনকে এভাবে ক্যাটাগরাইজ করতেছি যে নন স্পেসিফিক মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন এন্ড স্পেসিফিক মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। তো নন স্পেসিফিক মেকানিজম হচ্ছে where drug doesn't bind with any endogenous substance to produce effect within the body. বডিতে তার ইফেক্ট প্রোডাকশনের জন্য কোনো এন্ডোজেনাস সাবস্টেন্সের সাথে সে বাইন্ড করে না। তাহলে এই ইফেক্ট গুলো হয় মূলত কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল নেচার অফ ড্রাগের জন্য। কেমিক্যালি তারা কোনো একটা ঘটনা ঘটায়, যেমন কেমিক্যালি তারা এখন অ্যাসিড অ্যালকালির মধ্যে নিউট্রালাইজেশন, কোনো কেমিক্যালকে চিলেট করে দিল, এইভাবে অ্যাক্টিভেশন করে দিল, এই অথবা ফিজিক্যাল কোনো মেকানিজম অ্যাপ্লাই করতে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে নন স্পেসিফিক মেকানিজমের মধ্যে পড়বে। তো কেমিক্যালের এক্সাম্পল একটা বললাম নিউট্রালাইজেশন, অ্যান্টাসিড ইউজ করা হয়। অ্যান্টাসিড ইউজ করলে এটা গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে। অ্যাসিড প্লাস অ্যালকালি, অ্যান্টাসিড গুলো তো আসলে অ্যালকালি, তো অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বাইন্ড করে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন করে অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যায়। এটা হলো একটা নন স্পেসিফিক মেকানিজমের এক্সাম্পল। তো ফিজিক্যাল বাই ফিজিক্যাল মিনস ড্রাগ অ্যাকশন করে, এটার একটা এক্সাম্পল দিই। ল্যাকজেটিভ, অসমোটিক ল্যাকজেটিভ সাচ অ্যাজ ল্যাকটুলোজ। তো ল্যাকটুলোজ যদি খাওয়ানো হয়, তাহলে ল্যাকটুলোজ এটা যে ট্রাক্টের লুমেনে, কোলোনিক লুমেনে, এটা যেহেতু অসমোটিক অ্যাক্টিভ পার্টিকেল, এটা ওয়াটার হোল্ড করে রাখে, তাহলে স্টুলের ভলিউম বেড়ে যায়, ফ্লুইডিটি বেড়ে যায়, স্টিমুলেটস পারজেশন দ্যাট ইজ পেরিস্টালসিস এন্ড রিলিফস কনস্টিপেশন। তাহলে এখানেও কিন্তু এই ল্যাকটুলোজ বডির কোনো এন্ডোজেনাস সাবস্টেন্সের সঙ্গে বাইন্ড করতেছে না, এটার ফিজিক্যাল প্রপার্টি দ্বারা এটা তার মেকানিজম অফ অ্যাকশন শো করতেছে। ফিজিক্যালি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল হওয়ার কারণে তা সে ওয়াটার হোল্ড করে কনস্টিপেশন রিলিফ করে দিচ্ছে। তাহলে নন স্পেসিফিক মেকানিজমে এই কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাকশন দ্বারা ড্রাগ তার ইফেক্ট প্রডিউস করে। এছাড়া জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট হ্যালোথেন। হ্যালোথেন একটা হাইলি লিপিড সলিউবল সাবস্টেন্স, এটা দেওয়ার পরে বডিতে গিয়ে এটা লিপিড মেমব্রেন ক্রস করে নিউরনে চলে যায়, নিউরনের এক্সাইটেবিলিটি এটাকে ডিপ্রেস করে, অ্যানেস্থেসিয়া হয়ে যায়। এটাও কিন্তু বাই ফিজিক্যাল প্রপার্টি তার অ্যাকশন শো করতেছে। এবার আসি আমরা স্পেসিফিক মেকানিজমস অফ ড্রাগ অ্যাকশন। প্রথম দিকেই বললাম স্পেসিফিক মেকানিজম মানে হেয়ার ড্রাগস বাইন্ড উইথ specific endogenous substances of our body within the cell. Specific endogenous substance মানে কিছু টার্গেট প্রোটিনস, এগুলোর সাথে বাইন্ড করে ড্রাগ তার ইফেক্ট প্রডিউস করে। সো দে আর স্পেসিফিক মেকানিজমস। স্পেসিফিক এন্ডোজেনাস সাবস্টেন্স আর স্পেসিফিক প্রোটিন টার্গেট প্রোটিনের সঙ্গে বাইন্ড করে এরপরে আলটিমেটলি ইফেক্ট প্রডিউস করে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্পেসিফিক মেকানিজম। স্পেসিফিক মেকানিজমে যে বডির এন্ডোজেনাস স্পেসিফিক সাবস্টেন্সের সাথে ড্রাগস বাইন্ড করে কাজ করে। what are the specific endogenous substances with which drugs bind?
সেই টার্গেট প্রোটিনস গুলো কি, যাদের সঙ্গে ড্রাগ বাইন্ড করে স্পেসিফিক মেকানিজমে তার অ্যাকশন শো করে। মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস টার্গেট প্রোটিনস আর রিসেপ্টরস। রিসেপ্টর মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এনজাইম, এরপরে আয়ন চ্যানেল প্রোটিন and structural protein. These are the target proteins with which drugs bind to produce effect by a specific mechanism. What are the target proteins? এটা কিন্তু তোমাদের ভাইবার পেইড কোশ্চেন, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ড্রাগ কোন কোন টার্গেট স্ট্রাকচার বা টার্গেট প্রোটিনের সঙ্গে বাইন্ড করে কাজ করে স্পেসিফিক মেকানিজমে। Number 1 receptors, number 2 enzymes, number 3 ion channels, and number 4 structural protein. এই টার্গেট প্রোটিন গুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিসকাস করতে হয় এবং পড়তে হয়, মনে রাখতে হয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেপ্টরস। তোমরা রিসেপ্টরস পড়ে এসছো তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে? পড়ে এসছো না? জি স্যার। কি জিনিস বলো দেখি একজন। রিসেপ্টর স্যার হচ্ছে প্রোটিন ইন নেচার, আর এটা পার্ট অফ সেল স্যার, মানে প্রেজেন্ট ইন সেল মেমব্রেন অর ইনসাইড দ্য সেল। ভেরি গুড। হ্যাঁ, এর সাথে কারা কারা বাইন্ড করে তোমরা যা পড়ে এসছো তার ভিত্তিতে বলো। ড্রাগ এন্ড হরমোন স্যার। আর হরমোন লাইগ্যান্ড স্যার, হরমোনস স্যার, এক্সট্রা সেলুলার লাইগ্যান্ড স্যার, ফাস্ট মেসেঞ্জার যারা। লিগ্যান্ডস। আচ্ছা, লিগ্যান্ডস আসলে একটা কমন টার্ম, আচ্ছা এটা পরে বলতেছি। হ্যাঁ, তোমরা কি কি বললে? হরমোন। আর কিছু পড়ো নাই ফিজিওলজিতে? রিসেপ্টর মিডিয়েট অ্যাকশন, ড্রাগ তো তোমরা এখন নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, ভেরি গুড। আর কি? আচ্ছা, আর একটা টার্ম হয়তো তোমরা এখনো জানো না, তোমরা সাইটোকাইন জেনে আসছো। সাইটোকাইন, হ্যাঁ, সাইটোকাইন ও রিসেপ্টর মিডিয়েট অ্যাকশন। তো সাইটোকাইনকে আমরা একটা কমন টার্মের আওতায় নিয়ে এসেছি ফার্মাকোলজিতে, সেটা হচ্ছে অটাকয়েড। অটাকয়েডের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে সাইটোকাইনও একটা। আর আমাদের ফার্মাকোলজি রিলেশনে মোস্ট ইম্পর্টেন্ট লিগ্যান্ড হচ্ছে ড্রাগস। তাহলে what are the substances that act by binding with receptors? এগুলোর মধ্যে এক্সাম্পল হচ্ছে ড্রাগস, হরমোনস, নিউরোট্রান্সমিটারস, অটাকয়েডস, ইভেন সাম টক্সিনস অর পয়জনস, সেটা হতে পারে। তো সেটা তো আসলে আমাদের জন্য বেনিফিশিয়াল না, সেটা হচ্ছে হার্মফুল। তো দিস সাবস্টেন্সেস, দিস কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট বাইন্ড উইথ রিসেপ্টর আর কালেকটিভলি নোন অ্যাজ লিগ্যান্ডস। যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তাকে আমরা বলবো লিগ্যান্ডস। সেটা ড্রাগ হোক, হরমোন হোক, নিউরোট্রান্সমিটার হোক, অটাকয়েডস ইনক্লুডিং সাইটোকাইনস হোক, আর টক্সিন আর পয়জন হোক। স্যার অটাকয়েড কি স্যার? অটাকয়েড তোমাদের এটা টার্ম 2 তে ডিসকাশন আছে। অটাকয়েড বলতে বডির কিছু এন্ডোজেনাস সাবস্টেন্স যেটা র্যাপিডলি সিনথেসিস হয় এবং বডির বিভিন্ন ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল ইফেক্ট দেয়, আবার র্যাপিডলি ডিগ্রেডেশন হয়ে যায়। এই হলো কথা, সেটা আমাদের লেকচার আছে সেকেন্ড টার্মে। এক্সাম্পল দেই, হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন এন্ড ডিফারেন্ট সাইটোকাইনস, এগুলো সব অটাকয়েডের মধ্যে পড়বে। সেটা তোমাদের পরের টার্মে পড়া আছে। তো ঠিক আছে, তাহলে what are the ligands? Ligands are the chemical substances that bind with receptors. Ligands এর এক্সাম্পল কি কি? ড্রাগস, হরমোনস, নিউরোট্রান্সমিটারস নিউরোট্রান্সমিটার এন্ড অটাকয়েডস। এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। তো যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে তাকেই এক কথায় বলা হয় লিগ্যান্ডস। আচ্ছা, তাহলে আমরা এবারে রিসেপ্টর নিয়ে একটু ডিসকাশনে আসি। তোমরা তো বললেই মোটামুটি, রিসেপ্টরস আর ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্সেস ইউজুয়ালি প্রোটিন ইন নেচার প্রেজেন্ট ইন দ্য সেল উইথ হুইচ লিগ্যান্ডস, যদি আমরা একটু ব্রড করে বলি তাহলে বলবো লিগ্যান্ডস, বা সিম্পলি ফার্মাকোলজি রিলেশনে বলতে পারি ড্রাগস বাইন্ড প্রডিউস ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, আর লিগ্যান্ড বললে লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স, induce changes in biochemical events of the cell and ultimately produce response.
যদি রিসিপ্টর, হোয়াট ইজ রিসিপ্টর এটা জিজ্ঞেস করা হয় বা পরীক্ষা আসে, তাহলে receptors are macromolecular substances, usually protein in nature, present within cell, with which ligands or drugs bind, produce ligand receptor complex or drug receptor complex, causes or induce change in biochemical events within the cell, and ultimately produce response. তো ড্রাগ অ্যান্ড রিসেপ্টর আর লিগ্যান্ড আর রিসেপ্টর কাপলিং একটা কথা তোমাদেরকে এর আগে একটা কথা বলেছিলাম একদিন, লক অ্যান্ড কি। তো তোমরা এনজাইমের রিলেশনে লক অ্যান্ড কি করে যাচ্ছে, তাই না? তো ড্রাগ রিসেপ্টর কাপলিং যে হয়, ড্রাগ রিসেপ্টর সাথে যে বাইন্ড করে, এই ক্ষেত্রেও একটা হাইপোথিসিস বা কনসেপ্টের একটা বলা হয় অনেক ক্ষেত্রেই, যে এখানেও এই লক অ্যান্ড কি, মানে ড্রাগের শেপ যেমন, রিসেপ্টর তার যে কোন রিসেপ্টর তার শেপটা এমন হবে যে এটা ফিট হয়ে যাবে একটা আরেকটা, যেমন লক এন্ড কি তেমনি ড্রাগ এন্ড রিসেপ্টর আর লিগ্যান্ড আর রিসেপ্টর। তো নাও এটা তোমাদের রিটেনে অনেক সময় আসে, হোয়াট আর দ্য সাইটস অফ রিসেপ্টর। সেলের রিলেশনে কোথায় কোথায় রিসেপ্টর থাকে। কোন কোন ড্রাগস আর হরমোন বা যেগুলো আমরা বললাম লিগ্যান্ডস, কারো কারো রিসেপ্টর থাকে সেল মেমব্রেনে, কারো কারো রিসেপ্টর সাইটোপ্লাজমে, কারো কারো রিসেপ্টর নিউক্লিয়াসে। তো সেল মেমব্রেনে যেমন থাকে, এক্সাম্পল ইউজুয়ালি যেগুলো ইনসুলিনের রিসেপ্টর থাকে সেল মেমব্রেনে, অ্যাসিটাইল কোলিনের মাসকারেনিক রিসেপ্টর সেল মেমব্রেনে থাকে, অ্যাড্রেনালিনের বিটা রিসেপ্টর সেল মেমব্রেনে থাকে, সাইটোপ্লাজমে থাকে স্টেরয়েড হরমোন বা স্টেরয়েডাল ড্রাগসের রিসেপ্টর, আর নিউক্লিয়াসে থাকে ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, দ্যাট ইজ থাইরয়েড হরমোন রিসেপ্টর। তাহলে সেল মেমব্রেনে ইনসুলিন রিসেপ্টর, মাসকারেনিক রিসেপ্টর অফ অ্যাসিটাইল কোলিন, সাইটোপ্লাজমে স্টেরয়েড রিসেপ্টর, নিউক্লিয়াসে ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন লাইক থাইরয়েড হরমোনের রিসেপ্টর। তো এটাকে আবার একটা ক্লাসিফিকেশন হিসেবে বলা যায়, যদি বলা হয় যে ক্লাসিফাই রিসেপ্টরস অ্যাকর্ডিং টু দেয়ার সাইটস, তখন রিসেপ্টর প্রেজেন্ট অন সেল মেমব্রেন এটা একটা ক্লাসিফিকেশন, রিসেপ্টরস প্রেজেন্ট অন সাইটোপ্লাজম এটা একটা ক্লাসিফিকেশন, রিসেপ্টরস প্রেজেন্ট অন নিউক্লিয়াস এটা একটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সাইট অর লোকেশন অফ রিসেপ্টর। এবার আরেকটা ক্লাসিফিকেশন, এটা হলো ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন করার পরে এটার যে সিকুইলি বা ফার্দার ইভেন্টস এর ইফেক্ট প্রডিউস করার, এটার বেসিসে একটা ক্লাসিফিকেশন। সেটা হলো চারটে ক্যাটাগরি। রিসেপ্টরস আর ক্লাসিফাইড ইনটু 4 টাইপস অ্যাকর্ডিং টু দেয়ার সিকোয়েন্স অফ ইভেন্টস, তারা যেভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ তার বেসিসে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এন্ড টাইপ 4। টাইপ 1 হচ্ছে চ্যানেল লিঙ্কড রিসেপ্টরস, যে রিসেপ্টর গুলো সাথে ড্রাগ বাইন্ড হইলে এরপরে দেখা যায় যে চ্যানেলের ওপেনিং ক্লোজিং এইটার উপরে কাজ করে, এরপরে কোনো ক্ষেত্রে চ্যানেল ওপেন করে কোনো কোনো ড্রাগ, আবার কোনো কোনো ড্রাগ চ্যানেল ক্লোজ করে দেয়। এইভাবে আলটিমেটলি আয়নের প্যাসেজ এটাকে মডিফাই করে কাজ করে। দিস আর চ্যানেল লিঙ্কড, আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর। টাইপ 1 রিসেপ্টরস আর আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টরস। টাইপ 2 রিসেপ্টরস আর জি প্রোটিন কাপল রিসেপ্টরস। জি প্রোটিন আমাদের এন্ডোজেনাস সেলে একটা প্রোটিন থাকে জি প্রোটিন, কিছু রিসেপ্টর এই জি প্রোটিনের সঙ্গে কাপল, মানে এই রিসেপ্টরের সঙ্গে ড্রাগ বাইন্ড করলে এটা আগে জি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, এরপরে ফার্দার সিকুয়েলি হবে, এইভাবে আলটিমেটলি ইফেক্ট হবে। জি প্রোটিন কাপল রিসেপ্টরস। Another type of receptors, the type 3 receptors. They are known as kinase linked receptors. Kinase কথাটার পরিচয় তোমরা জানো? টাইরোসিন কাইনেস। এখানে কাইনেস, সেখানে কি ঘটনা ঘটে? যেখানে phosphorylation and dephosphorylation, sir.
এখানে Very good. ইউজ হবে স্যার। হলো যে এখানে ফসফোরিলেশনের বিষয় থাকে। ফসফোরাইলেশন হয় জি স্যার হ্যাঁ, তো কিছু রিসেপ্টর আছে এর সঙ্গে ড্রাগ বাইন্ড করলে এটা কাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে, এখানে ফসফোরিলেশন অটোফসফোরিলেশন হয়। যেমন এটা তোমরা একটা ফিজিওলজিতে হয়তো বা পড়ে এসছো, ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলে সিকোয়েন্স অফ ইভেন্টস হয়, ফসফোরিলেশন কিন্তু হইতেই থাকে একের পর এক, অটোফসফোরিলেশন। তাহলে দিস আর কাইনেজ লিঙ্কড রিসেপ্টরস। টাইপ 4 হচ্ছে রিসেপ্টরস দ্যাট রেগুলেট জিন ট্রান্সক্রিপশন। তাহলে কোন রিসেপ্টর গুলো এগুলো হবে? রিসেপ্টরস দ্যাট রেগুলেট, এগুলো নিউক্লিয়াস স্যার। ভেরি গুড। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসে যে রিসেপ্টর থাকে, স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোনের রিসেপ্টর, এরা আলটিমেটলি ট্রান্সলেশন করে নিউ প্রোটিন সিনথেসিস করে সেই প্রোটিনের মাধ্যমে তার ইফেক্ট এক্সার্ট করে। So these are the 4 types of receptors. Type 1 or ion channel linked receptors, type 2 or G protein coupled receptors, type 3 or kinase linked receptors, and type 4 receptors that regulate gene transcription. তো আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টরস এগুলো হচ্ছে মেমব্রেন রিসেপ্টর, যেহেতু চ্যানেল তো মেমব্রেনই থাকে, আর মেমব্রেন রিসেপ্টর ডাইরেক্টলি কাপল টু অ্যান আয়ন চ্যানেল। তো যখন ড্রাগ এইসব রিসেপ্টরের সাথে বাইন্ড হয় তখন এই আয়ন চ্যানেল, কোনো ক্ষেত্রে আয়ন চ্যানেল ওপেন হয়, আমরা ওপেনিংটাই বেশি আলোচনা করি। তো যেমন সোডিয়াম চ্যানেল যদি ওপেন হয়ে যায়, সোডিয়াম চ্যানেলে যেগুলো বাইন্ড করে, তো সেগুলো যেমন নিকোটিনিক রিসেপ্টরের সঙ্গে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করলে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, সোডিয়াম ভিতরে ঢুকে, তো আয়নিক চেঞ্জ হয়ে যায়, মেমব্রেন পটেনশিয়াল চেঞ্জ হয়ে যায়, অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে যায়, মাসেল স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে ধরলে স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন হয়ে যায়। আবার গাবা রিসেপ্টর এটা থাকে সিএনএস এ, তো এই রিসেপ্টরের সাথে যদি বেনজোডায়াজিপিন বাইন্ড করে বা গাবা বাইন্ড করে তাহলে ক্লোরাইড চ্যানেল ওপেনিং হয়ে যায়, সিএনএস ডিপ্রেশন হয়ে যায়, যেহেতু নেগেটিভ আয়ন ঢুকলে সিএনএস ডিপ্রেশন হয়ে যায়। দিস আর আয়ন চ্যানেল লিঙ্ক রিসেপ্টর। কি বললাম? এরা মেমব্রেনে থাকে, আয়ন চ্যানেলের সাথে লিঙ্কড, এবং এখানে ড্রাগ বাইন্ড করলে এই আয়ন চ্যানেলের আয়নিক এন্ট্রি এটা সে ওপেন করে দেয়। তো অ্যাসিটাইলকোলিনের নিকোটিনিক রিসেপ্টর এন্ড গাবা রিসেপ্টর, গাবা রিসেপ্টর। নেক্সট টাইপ হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টরস। আমরা বললাম এরা মেমব্রেনে থাকে, মেমব্রেনের এই রিসেপ্টর গুলো দ্যাট ইজ জি প্রোটিন কাপলড রিসেপ্টর নামে পরিচয়, যে মেমব্রেনে যে রিসেপ্টর থাকতেছে দে আর কাপলড উইথ ইন্ট্রাসেলুলার ইফেক্টিভ সিস্টেম ভায়া এ জি প্রোটিন। তো জি প্রোটিনের সাথে বাইন্ড হলে জি প্রোটিন সাথে ইন্টারাকশন হয়ে যায়, এই জি প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়ে গেলে এটা আবার ইন্ট্রাসেলুলার কোনো এনজাইম সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যেমন অ্যাডেনাইল সাইক্লেজ। জি প্রোটিন কাপল রিসেপ্টর একটা ফার্দার সিকুইলি হিসেবে যে এনজাইম অ্যাক্টিভেশন হয় তার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাডেনাইল সাইক্লেজ। তো অ্যাডেনাইল সাইক্লেজ অ্যাক্টিভেশন হইলে এটা আলটিমেটলি সাইক্লিক এএমপি ফর্মেশন করে ইফেক্ট হয়। এটার এক্সাম্পল বিটা রিসেপ্টর অফ অ্যাড্রেনালিন, বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস, জি প্রোটিন কাপল রিসেপ্টরস গেল। এবার আমরা এরপরে কাইনেজ লিঙ্কড রিসেপ্টর। এরা মেমব্রেনে থাকে। তো এই সব রিসেপ্টরের আসলে এক্সট্রাসেলুলার এন্ড ইন্টারসেলুলার সাব ইউনিট থাকে। যেমন তোমরা ইনসুলিন রিসেপ্টর সম্পর্কে যদি একটু পড়ে থাকো ফিজিওলজিতে, বায়োকেমিস্ট্রিতে, ইনসুলিনের 2 আলফা সাব ইউনিট, 2 বিটা সাব ইউনিট, মানে হলো ইনসুলিন টেট্রামারিক রিসেপ্টর। তো দুইটা বাইরের দিকে থাকে, তারা হলো বাইন্ডিং সাইট। তো এই 2 আলফা সাব ইউনিটের সঙ্গে যখন ইনসুলিন বাইন্ড করে আউটসাইড দ্য সেল মেমব্রেন, তো এটারই আবার বাকি যে দুইটা সাব ইউনিট, 2 বিটা সাব ইউনিট, এরা হলো ইন্টারসেলুলার রিফেস করে থাকে। তো এক্সট্রাসেলুলার ডোমেইনের সঙ্গে বাইন্ড করে ফেললে ইন্টারসেলুলার ডোমেইনটুকু অ্যাক্টিভেশন হয়ে যায়। এইটা আবার লিঙ্ক হচ্ছে কাইনেজ, প্রোটিন কাইনেজ এর সঙ্গে। তো
প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেট করলে সিকোয়েন্স অফ ইভেন্টস হইতে থাকে, রিঅ্যাকশনস হইতে থাকে, দ্যাট ইজ ফসফোরাইলেশন, অটোফসফোরাইলেশন হইতেই থাকে, এরপর আলটিমেটলি ইফেক্ট প্রডিউস হয়। এটা এক্সাম্পল হচ্ছে ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন রিসেপ্টরস আর কাইনেজ লিঙ্কড রিসেপ্টর or type 3 receptors এর এক্সাম্পল। Next, type 4 receptors or receptors that regulate gene transcription. এরা থাকে আইদার সাইটোপ্লাজমে যেমন স্টেরয়েডের রিসেপ্টর অর নিউক্লিয়াসে যেমন থাইরয়েড হরমোনের রিসেপ্টর। তো যে ক্ষেত্রে সাইটোপ্লাজমের রিসেপ্টর থাকে স্টেরয়েডের ক্ষেত্রে, যেমন স্টেরয়েড ওই সাইটোপ্লাজমিক রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে করে স্টেরয়েড রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন করে এটা আবার নিউক্লিয়াসে ঢুকে যায়, ওখানে গিয়ে প্রথমে ডিএনএ ট্রান্সলেশন হয়ে নিউ প্রোটিন সিনথেসিস করে, এর দ্বারা এর আলটিমেট ইফেক্ট এক্সার্ট হয়। আর যে ক্ষেত্রে নিউক্লিয়াসে থাকে রিসেপ্টর সেক্ষেত্রে তো যেমন থাইরয়েড হরমোন একদম নিউক্লিয়াস পর্যন্ত চলে যায়, গিয়ে ওখানকার রিসেপ্টরে বাইন্ড করে ট্রান্সলেশন নিউ প্রোটিন সিনথেসিস আলটিমেটলি ইফেক্টস। So type 4 receptors that regulate gene transcription, এটাকে আবার অনেক সময় সাইটোপ্লাজমিক এন্ড নিউক্লিয়ার রিসেপ্টর এভাবে বলা হয়। এবারে একটা কথা, আমরা এই যে লিগ্যান্ড একটা কথা বললাম, মেনি ড্রাগস এর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে ড্রাগটা রিসেপ্টরে বাইন্ড করলো আর ইফেক্ট হলো তা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে ড্রাগস আর লিগ্যান্ড রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে ইন্ট্রাসেলুলার আরেকটা সিস্টেমকে অ্যাক্টিভেট করে, এনজাইম সিস্টেম বা কোনো মেটাবলিক প্রসেস, এটাকে অ্যাক্টিভেট করে কোনো একটা নিউ মলিকুল প্রোডাকশন হয়, এর মাধ্যমে তার আলটিমেট ইফেক্ট হয়। যেমন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইক্লিক এএমপি ফরমেশন হচ্ছে আলটিমেটলি, কোনো ক্ষেত্রে সাইক্লিক জিএমপি ফরমেশন হয়, কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে ইন্টারসেলুলারলি ক্যালসিয়াম আয়ন অ্যান্ড কালমুডুলিন এদেরকে ইউটিলাইজ করে আলটিমেট ইফেক্ট হচ্ছে, কোনো ক্ষেত্রে IP3, কোনো ক্ষেত্রে ডিএজি, এগুলো ইউটিলাইজ করে আলটিমেট ইফেক্ট হচ্ছে। তার মানে ড্রাগ অর লিগ্যান্ড রিসেপ্টরে বাইন্ড করতেছে, এরপরে এন্ডোজেনাস একটা সেকেন্ড এনজাইম সিস্টেম আর সেকেন্ড অ্যানাদার সিস্টেম এটাকে অ্যাক্টিভেট করে নিউ কোনো মলিকুল প্রোডাকশন হয়ে তার মাধ্যমে তার ইফেক্টটা এক্সার্ট হচ্ছে। তাহলে দিস সেকেন্ড সিস্টেম বাই হুইচ the ultimate response of drug or ligand occurs is known as second messenger system. তাহলে যদি এরা সেকেন্ড মেসেঞ্জার হয়, ফার্স্ট মেসেঞ্জার কে? এক্সট্রাসেলুলার লিগ্যান্ড স্যার, এক্সট্রাসেলুলার লিগ্যান্ড স্যার, লিগ্যান্ড যারা এরাই হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, না প্রথম মেসেজটা তারাই ঢুকাইলো, ড্রাগ, হরমোন, নিউরোট্রান্সমিটার আর অটাকয়েডস, এক কথায় লিগ্যান্ডস। এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, রিসেপ্টরের সাথে যে বাইন্ড করে সে হচ্ছে লিগ্যান্ডস, ওকে আবার আরেক নামে বলা হয় ফার্স্ট মেসেঞ্জার। কারণ বাইন্ড করার পরে যে ভেতরে অ্যানাদার সিস্টেম অ্যাক্টিভেশন হলো, এরপরে নিউ মলিকুল প্রোডাকশন হলো, সেই যার মাধ্যমে আলটিমেটলি ইফেক্ট হয়, তারাই হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার্স। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট সেকেন্ড মেসেঞ্জার্স? Important second messenger. Inositol triphosphate. সাইক্লিক এমপি, ক্যালসিয়াম, Cyclic AMP. আচ্ছা ঠিক আছে, Calcium calmodulin. ভেরি গুড, সবই ঠিক আছে। সেকেন্ড মেসেঞ্জার বললে সবার আগে অবশ্যই বলতে হবে সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউটিলাইজড সেকেন্ড মেসেঞ্জার ইন সেলস থ্রুআউট দ্য বডি। এজন্য নাম্বার 1 অবশ্যই সাইক্লিক এএমপি, এরপরে বলো ক্যালসিয়াম আয়ন, কালমোডুলিন, সাইক্লিক জিএমপি, IP3। IP3 তে কি হয়? আয়নোসিটল ট্রিসফসফেট, diacyl glycerol, these are the second messengers.
এই নামগুলো মনে রাখতে হবে। ফার্স্ট মেসেঞ্জার কি, লিগ্যান্ডস কি বললাম, এদিকে সেকেন্ড মেসেঞ্জার্স কি, আর স্যার সেকেন্ড তাহলে ড্রাগ আর লিগেন্ডের মধ্যে পার্থক্য কি স্যার? ড্রাগস আর লিগ্যান্ডস। জি স্যার। ড্রাগস আর ওয়ান টাইপ অফ লিগ্যান্ডস। প্রথমেই তো বললাম, ওটা ফলো করতে পারোনি, রিসিপ্টরের সাথে যারাই বাইন্ড করে তারাই লিগ্যান্ডস। এবং রিসিপ্টরের সাথে কারা কারা বাইন্ড করে? ড্রাগস বাইন্ড করে, হরমোনস বাইন্ড করে, নিউরোট্রান্সমিটারস বাইন্ড করে, অটাকয়েডস বাইন্ড করে, আর সবাই লিগ্যান্ডস। ড্রাগসও লিগ্যান্ডস এক ধরনের। লিগ্যান্ডসটা drugs are ligands, but all ligands are ঠিক আছে। এবারে হোয়াট আর দ্য আদার টার্গেট প্রোটিনস? আমরা এতক্ষণ রিসিপ্টর নিয়ে বললাম। আচ্ছা, রিসিপ্টরের রিলেশনে কিছু কথা বলা দরকার, অবশ্য কিছু আগে বলা হয়ে গেছে, তোমাদের কোনো একটা ক্লাসে আমি বলেছি, তোমাদের মনে আছে কিনা দেখো। টেন্ডেন্সি অর টেনাসিটি টু বাইন্ড উইথ রিসিপ্টর অফ এ ড্রাগ। কোন একটা ড্রাগের রিসিপ্টরের সাথে বাইন্ড হওয়ার যে টেন্ডেন্সি, তাকে কি বলে? অ্যাফিনিটি স্যার। Affinity, sir. Affinity. After binding with receptors, ability to produce effect, তাকে কি বলে? Efficacy. efficacy. তাহলে tendency to bind with receptor is affinity, and after binding with receptor, ability to produce effect is efficacy. তো কোন কোন ড্রাগের অ্যাফিনিটি আছে, এফিকেসিও আছে। অ্যাফিনিটি প্লাস এফিকেসি প্লাস, Agonist. তাকে কি বলা হয়? অ্যাগনিস্ট। Agonist. Agonist. যার অ্যাফিনিটি আছে, অ্যাফিনিটি প্লাস, বাট এফিকেসি জিরো, অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট। ঠিক আছে। আর যার অ্যাফিনিটি আছে বাট এফিকেসি লেস, এফিকেসি আছে খুবই মিনিমাম, পার্শিয়াল। পার্শিয়াল অ্যাগনিস্ট। Partial agonist. লাস্ট টার্ম এই ধরনের টার্মের মধ্যে, দ্যাট ইজ যার অ্যাফিনিটি আছে বাট এফিকেসি ইজ মাইনাস। তার মানে হলো Agonist, sir. যে প্রডিউস করে তার উল্টা ইফেক্ট প্রডিউস করে। অ্যাগনিস্ট করে প্লাস এফিকেসি, আর সে করতেছে অ্যাগনিস্টের উল্টা ইফেক্ট, ইনভার্স, অপোজিট ইফেক্ট, মাইনাস। তাকে কি বলে? Inverse agonist. Inverse agonist. ইনভার্স অ্যাগনিস্ট। এটা কিন্তু এক ক্লাসে আমি বলেছি, কিন্তু রিসিপ্টরের রিলেশনে এটা ইম্পর্টেন্ট, তো এখানে রিপিট করলাম। এগুলো কিন্তু এই টার্মগুলো মনে রাখবে উইথ এক্সাম্পলস। ওই দিন কিন্তু আমি এক্সাম্পল সহ বলেছি। আচ্ছা, রিসিপ্টরের রিলেশনে আরেকটা টার্ম এখানে বলি, পরে মনে নাও থাকতে পারে। সেটা হচ্ছে রিসিপ্টরের রেগুলেশন হয়, রেগুলেশন অফ রিসিপ্টরস। তার মানে হলো রিসিপ্টর দেখা যায় কখনো বাড়ে আবার কখনো কমে। নাম্বার অ্যান্ড দেয়ার সেন্সিটিভিটি বাড়তে পারে, কমতে পারে। এই রিলেশনে একটা টার্ম, দ্যাট ইজ রেগুলেশন অফ রিসিপ্টর। তো এই রেগুলেশন অফ রিসিপ্টর দুই ধরনের হতে পারে। একটা হলো আপ রেগুলেশন অফ রিসিপ্টর, অ্যানাদার ইজ ডাউন রেগুলেশন অফ রিসিপ্টর। আপ রেগুলেশন মানে হলো যে যখন রিসিপ্টরের নাম্বার অ্যান্ড সেন্সিটিভিটি বেড়ে যায়, যে অবস্থায় বেড়ে যাওয়াটা, দিস ইজ আপ রেগুলেশন। আর ডাউন রেগুলেশন হলো যখন যে কন্ডিশনে বা যে স্টেটে রিসিপ্টরের নাম্বার কমে যায়, দিস ইজ ডাউন রেগুলেশন। তো এটার এক্সাম্পল হলো, দুই তিনটা এক্সাম্পল আছে, এগুলোই জিজ্ঞেস করা হয়, জানতে চাওয়া হয়। তো রিসিপ্টরের রিলেশনে আমরা দুইটা টার্ম পাইলাম, অনেক টার্ম পাইলাম, তার মধ্যে অ্যান্টাগনিস্ট এন্ড অ্যাগনিস্ট, এই দুটো টার্ম পেয়েছি। তো যখন কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পেশেন্ট কন্টিনিউয়াসলি or repeatedly for prolonged period কোনো অ্যাগনিস্ট ড্রাগ যখন নিতে থাকে, তো অ্যাগনিস্ট ড্রাগ কন্টিনিউয়াসলি নিতে থাকলে এই ড্রাগের রিসিপ্টরের নাম্বার এন্ড সেন্সিটিভিটি আস্তে আস্তে কমে যেতে থাকে। এরপরে দেখা যায় যে এই ড্রাগ দিয়ে তেমন রেসপন্স পাওয়া যায় না। দিস ইজ ডিউ টু ডাউন রেগুলেশন অফ রিসিপ্টর। কোনো অ্যাগনিস্ট ড্রাগের এক্সপোজারে যদি কোনো ইন্ডিভিজুয়াল প্রলং টাইম থাকে, অ্যাগনিস্ট ড্রাগের এক্সপোজারে,
তাহলে গ্রাজুয়ালি ওই ড্রাগের রিসিপ্টরের নাম্বার এন্ড সেন্সিটিভিটি কমে যায়, এজন্য এর রেসপন্সিভনেস কমে যায়। এটার এক্সাম্পল হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টদেরকে সালবুটামল দেওয়া হয়। সালবুটামল এটা হচ্ছে বিটা অ্যাগনিস্ট। এই বিটা অ্যাগনিস্ট দিলে ক্রনিক্যালি যদি দেওয়া হয়, রেগুলারলি, ক্রনিক্যালি, রিপিটেডলি ফর প্রলং পিরিয়ড অফ টাইম দেওয়া হলে নাম্বার অফ অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, সালবুটামল তো বিটা অ্যাগনিস্ট, নাম্বার অফ বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এর নাম্বার এন্ড সেন্সিটিভিটি এটা কমে যেতে থাকে। এর ফলে দেখা যায় পরে এই সালবুটামল দিলে তার আর রেসপন্স হয় না, ব্রঙ্কোডাইলেশন আর হয় না। তো কেন হয় না? এই যে ক্রনিক আর রিপিটেডলি দিতে থাকলে নাম্বার অফ রিসেপ্টরস নাম্বার অফ এন্ড সেন্সিটিভিটি এটা কমে যায়, এই কারণে আর কাজ হয় না। তো এই জন্য যেটা করা হয়, তোমরা খেয়াল করলে হয়তো দেখবে, না হলে সামনে তোমরা যখন ব্রঙ্কিয়াল অ্যাজমার ম্যানেজমেন্ট ডিটেলস পড়বে তখন জানতে পারবে, বা ড্রাগ পড়বে জানতে পারবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদেরকে কিন্তু সালবুটামল ইউজুয়ালি দেওয়া হয় ইনহেলড ফর্মে। শুধু তাই না, এটা দেওয়া হয় অ্যাজ রিকোয়ার্ড বেসিস, নট রেগুলারলি, যে রেগুলার 2 বেলা 3 বেলা এইভাবে যে দেওয়া হবে তা কিন্তু দেওয়া হয় না। সাধারণত দেওয়া হয় অ্যাজ রিকোয়ার্ড বেসিস। এটার কারণ হলো যে যদি রেগুলার আর রিপিটেডলি দেওয়া হয়, যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে ডাউন রেগুলেশন হয়ে যাবে রিসেপ্টরের, এজন্য পরে আর কাজ হবে না, টলারেন্স ডেভেলপ করে যাবে, রেসপন্স পাওয়া যাবে না। তো এইটাকে ওভারকাম করার জন্য যেটা স্ট্র্যাটেজি যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হলো যে অ্যাজ রিকোয়ার্ড বেসিসে এবং ইনহেল ফর্মে দিলেও তো এটার সিস্টেমিক এক্সপোজার খুব অনেক কমে যাচ্ছে, সেটা আবার রেগুলারলি না দিয়ে অ্যাজ রিকোয়ার্ড বেস, যখন ব্রঙ্কোস্পাজম হবে, তার হুইজ হবে, শ্বাসকষ্ট হবে, শুধু তখন দেওয়া হবে। তাহলে ওই ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর হওয়ার চান্স কমে যাবে, রেসপন্সিভনেস ঠিক থাকবে, টলারেন্স ডেভেলপ করার চান্স কমে যাবে। তো দিস ইজ ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর ইন রিলেশন টু অ্যাগনিস্ট অফ রিসেপ্টর। এবারে আপ রেগুলেশন। কোন ইন্ডিভিজুয়ালকে আবার যদি কন্টিনিউয়াসলি প্রলং পিরিয়ড রেগুলারলি কোন অ্যান্টাগনিস্ট ড্রাগ দেওয়া হয়, তো অ্যান্টাগনিস্ট ড্রাগ দিলে ওখানে যেমন অ্যাগনিস্ট দিলে নাম্বার অফ রিসেপ্টর কমে গেছে, রেসপন্সিভনেস কমে গেছে। আবার অ্যান্টাগনিস্টের এক্সপোজারে যদি প্রলং পিরিয়ড অফ টাইম কোন ইন্ডিভিজুয়াল থাকে, তাহলে আবার নাম্বার এন্ড সেন্সিটিভিটি অফ রিসেপ্টর বেড়ে যায়। দিস ইজ আপ রেগুলেশন অফ রিসেপ্টরস। যেমন বিটা ব্লকার একটা এক্সাম্পল দেই, প্রোপানোলল একটা বিটা রিসেপ্টর ব্লকার, বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার। তো এইটা প্রলং টাইম যদি দেওয়া হয়, তাহলে নাম্বার অফ বিটা রিসেপ্টরস অ্যান্টাগনিস্টের এক্সপোজারে থাকতে থাকতে নাম্বার অফ রিসেপ্টরস বেড়ে যায়। তো বেড়ে গেলে ওই ইন্ডিভিজুয়ালের বডিতে যদি নাম্বার অফ বিটা রিসেপ্টরস বেড়ে যায়, এর সেন্সিটিভিটি বেড়ে গিয়ে থাকে, তো এই বিটা ব্লকার ওই ইন্ডিভিজুয়াল আর ওই পেশেন্ট যদি সাডেনলি স্টপ করে, তখন প্রবলেম হতে পারে। ক্রনিক্যালি বিটা ব্লকার ইউজ করার কারণে কারো বিটা রিসেপ্টরস আপ রেগুলেটেড হয়ে আছে, নাম্বার এন্ড সেন্সিটিভিটি তার বেড়ে আছে, এই অবস্থায় সাডেনলি যদি বিটা ব্লকার স্টপ করে দেওয়া হয়, তাহলে বিটা অ্যাগনিস্ট ড্রাগ না, বিটা অ্যাগনিস্ট এন্ডোজেনাসলি আমাদের বডিতে যেটা আছে, ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, তো অ্যাড্রেনালিন যখন বিটা ব্লকার স্টপ হয়ে গেছে, তো সব বিটা রিসেপ্টরস ফ্রি ইন ইলেভেটেড নাম্বার, বেশি পরিমাণে আপ রেগুলেশনের কারণে। এই অবস্থায় এন্ডোজেনাস অ্যাড্রেনালিন ওই বিটা রিসেপ্টরস এর উপরে কাজ করে দেখা যাবে যে ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, ইভেন অ্যাকুট এমআই, কার্ডিয়াক অ্যারিথমিয়া, এইসব প্রবলেম হয়ে যেতে পারে। এর জন্য কাউকে যদি বিটা ব্লকার প্রলং দেওয়া হয়, সেই ক্ষেত্রে নিয়ম হলো যে যদি বিটা ব্লকার স্টপ করার চিন্তা করি আমরা বা উইথড্র করার চিন্তা করি, তাহলে গ্রাজুয়ালি উইথড্র করতে হবে, সাডেনলি করা যাবে না। সাডেনলি করলে এন্ডোজেনাস অ্যাড্রেনালিন গুলো প্রচুর নাম্বারের বিটা রিসেপ্টর পেয়ে তার উপরে অ্যাকশন করে এইসব প্রবলেম হতে পারে, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, এইসব প্রবলেম হয়। ইভেন অ্যাগ্রাভেশন অফ ইসকেমিক হার্ট ডিজিজ টার্নিং টু অ্যাকুট এমআই, এগুলো প্রবলেম হতে পারে। তাহলে আপ রেগুলেশনের এক্সাম্পল বললাম, ডাউন রেগুলেশনের এক্সাম্পল বললাম সালবুটামল। ক্রনিক ইউজ করলে
রিসেপ্টর ডাউন রেগুলেশন হয়ে যায় বিটা রিসেপ্টর। এই জন্য নিয়ম হলো সালবুটামল ইনহেল রুটে অ্যাজ রিকোয়ার্ড বেসিসে দিতে হয়, নট রেগুলারলি। আবার বিটা ব্লকার ক্রনিক্যালি দিলে বিটা রিসেপ্টরের আবার আপ রেগুলেশন হয়ে যায়। এই জন্য যদি বিটা ব্লকার অনেকদিন দেওয়ার পরে স্টপ করা বা উইথড্র করার প্রয়োজন হয়, তাহলে ইট শুড নট বি স্টপ অ্যাব্রাপ্টলি, ইট শুড বি স্টপড গ্রাজুয়ালি, ইট শুড বি উইথড্রন গ্রাজুয়ালি, গ্রাজুয়াল উইথড্রল করতে হবে। সো আপ রেগুলেশন এন্ড ডাউন রেগুলেশন অফ রিসেপ্টরস, রিসেপ্টর রিলেশনে এই ইম্পর্টেন্ট কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। এবারে আদার টার্গেট স্ট্রাকচারস or target proteins with which drugs bind and produce effect. রিসেপ্টর নিয়ে বলা হলে রিসেপ্টরটাই মূলত বেশি পড়তে হয়, বাকিগুলো একটু একটু পড়তে হবে। এর মধ্যে একটা টার্গেট প্রোটিন হচ্ছে এনজাইম। মেনি ড্রাগস বাইন্ড উইথ এনজাইম এন্ড প্রডিউস ইফেক্ট। কোন কোন ক্ষেত্রে ড্রাগ এনজাইমের সাথে রিভার্সিবলি বাইন্ড করে, আবার কোন কোন ক্ষেত্রে ইররিভার্সিবলি বাইন্ড করতে পারে। যেমন আমরা একটা এক্ষেত্রে কি করে ড্রাগ এনজাইমের সাথে বাইন্ড করে, রিভার্সিবলি হোক আর ইররিভার্সিবলি হোক, ড্রাগ এনজাইম কমপ্লেক্স ফরমেশন করে, ওই যার কারণে ওই এনজাইমের অ্যাকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে এনজাইমের অ্যাকশন ব্লক হয়ে যায়, মানে ইনহিবিটরি অ্যাকশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যদি ইররিভার্সিবল বাইন্ডিং এর একটা এক্সাম্পল দিই, অ্যাসপিরিন, ওয়েল নোন ড্রাগ অ্যাসপিরিন, এটা একটা NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। তো এটা মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এটা সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, এর সাথে বাইন্ড করে ইররিভার্সিবলি and inhibit synthesis of different prostaglandins. তো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের এনজাইম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ। তো অ্যাসপিরিন এই এনজাইমের সঙ্গে ইররিভার্সিবলি বাইন্ড করতে পারে, তাহলে ওই এনজাইমের অ্যাকশনকে ব্লক করে দেয়, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয় না। আর প্রোস্টাগ্ল্যান্ডিনস আর ইম্পর্টেন্ট মিডিয়েটরস অফ পেইন, ফিভার অ্যান্ড ইনফ্লামেশন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে এই অ্যাসপিরিন দিলে অ্যান্টিপাইরেটিক অ্যাকশন হবে, জ্বর কমে যাবে, পেইন রিলিভ হবে, ইনফ্লামেশন সাবসাইড হয়ে যাবে। তাহলে হেয়ার অ্যাসপিরিন ইনহিবিটস সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম বাই ইররিভার্সিবল বাইন্ডিং। রিভার্সিবল বাইন্ডিং এর একটা এক্সাম্পল দিই, ফাইসোস্টিগমিন। এটা অটোনমিক ফার্মাকোলজিতে পড়ানো হবে তোমাদের। ফাইসোস্টিগমিন একটা ড্রাগ, ইট বাইন্ডস উইথ কোলিনেস্টারেজ এনজাইম, এটা অবশ্য রিভার্সিবল। কোলিনেস্টারেজ এনজাইমের সঙ্গে ফাইসোস্টিগমিন বাইন্ড করলে কোলিনেস্টারেজের অ্যাক্টিভিটি ব্লক হয়ে গেল। কোলিনেস্টারেজের অ্যাক্টিভিটি হচ্ছে ইট কজেস মেটাবলিজম অফ অ্যাসিটাইলকোলিন। তো কোলিনেস্টারেজ ইনহিবিশন হয়ে গেলে অ্যাসিটাইলকোলিন আর মেটাবলিজম হয় না, তাহলে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যায়, অ্যাসিটাইলকোলিনের অ্যাকশন বেড়ে যায়। তাহলে রিভার্সিবল বাইন্ডিং উইথ এনজাইম এর এক্সাম্পল বললাম, ফাইসোস্টিগমিন বাইন্ডস উইথ কোলিনেস্টারেজ, thus block breakdown of acetylcholine, increase concentration of acetylcholine in body, and effects of acetylcholine is exaggerated. এবারে স্ট্রাকচারাল প্রোটিন, এটা এক্সাম্পল অত বেশি নাই। ইররিভার্সিবল বাইন্ডিং এ মানে ওটা আর খুলবে না কখনো, যেমন হ্যাঁ, অ্যাসপিরিনকে বাইন্ড করবে, ওটা অ্যাসপিরিন যতক্ষণ ড্রাগ থাকবে স্যার ইফেক্ট হইতেই থাকবে, এরকম কিছু। বাইন্ড হয়ে ওটা, এটার অ্যাকশন কি যে সেলের উপরে সে কাজ করলো, ওই সেল আর নতুন কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করতে পারবে না। তবে অন্য কোনো সেল, নতুন কোনো সেল আবার তৈরি হয়ে তখন সে যদি তৈরি করে সেটা হলো পরের ব্যাপার, কিন্তু ওটা যার সাথে বাইন্ড হয়ে গেছে সেই সেল আর কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে পারবে না। স্ট্রাকচারাল প্রোটিন, সাম ড্রাগস মে বাইন্ড উইথ স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিনের সাথে বাইন্ড হয়ে এর কনফরমেশনাল চেঞ্জ করে এর রেসপন্স প্রডিউস করে। এটার একটা এক্সাম্পল কোলকিসিন, একটা ড্রাগ, এটা গাউটের ট্রিটমেন্ট ইউজ হয়। গাউট একটা ডিজিজ যেখানে ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেড়ে যায়, গিয়ে এরপরে ম্যানিফেস্টেশন হয়ে গেলে তাকে গাউট বলে। তো কোলকিসিন বাইন্ডস উইথ এ স্ট্রাকচারাল প্রোটিন নেমড টিউবুলিন।
টিউবুলিন একটা প্রোটিন যেটা মাইক্রোটিউবুল অ্যাসেম্বলি এর জন্য দরকার হয়। এটা হলো এক্ষেত্রে এই গাউটের ক্ষেত্রে ইনফ্লামেশনটা হয় মূলত নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশনের জন্য। তো নিউট্রোফিল যত মাল্টিপ্লাই করতে থাকবে, বাড়তে থাকবে, তো ইনফ্লামেশন তত বেশি হবে। আর মাল্টিপ্লাই করতে গেলে, সেল ডিভিশন হইতে গেলে তো মাইক্রোটিউবুল অ্যাসেম্বলি প্রয়োজন। এর প্রোটিন হচ্ছে টিউবুলিন। তো টিউবুলিনের সাথে বাইন্ড করলে তো টিউবুলিন পলিমারাইজ হয়ে থাকে, এগুলো আর মাইক্রোটিউবুল অ্যাসেম্বলিতে কোনো হেল্প করতে পারে না, যার ফলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হয়। তাহলে colchicine binds with a structural protein tubulin. It is used in treatment of gout. তাহলে আমরা ফার্মাকোডাইনামিক্স এর রিলেশনে মেকানিজম অফ অ্যাকশন এন্ড ইফেক্টস এই নিয়ে ডিসকাস করতেছিলাম। মেকানিজমে নন স্পেসিফিক এন্ড স্পেসিফিক মেকানিজম বললাম, নন স্পেসিফিক এর এক্সাম্পল দিলাম। স্পেসিফিক এর মধ্যে যে স্পেসিফিক মেকানিজম তো ওগুলোই যেগুলো বডির কোনো টার্গেট প্রোটিনের সঙ্গে বাইন্ড করে কাজ করে, যেমন রিসেপ্টরস, এনজাইমস, চ্যানেল প্রোটিন এন্ড স্ট্রাকচারাল প্রোটিন, এগুলো আমরা বললাম। আচ্ছা, চ্যানেল প্রোটিনের এক্সাম্পলটা দেওয়া হয়নি। আয়ন চ্যানেল প্রোটিন, এটার নামেই পরিচয়। কিছু ড্রাগ আছে যেগুলো বডির সেলের কোনো আয়ন চ্যানেলের সঙ্গে বাইন্ড করে ওই চ্যানেল দিয়ে আয়নিক এন্ট্রি এটাকে ব্লক করে দেয়, এর ফলে ইফেক্ট হয়, রেসপন্স হয়। এক্সাম্পল দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এর এক্সাম্পল কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, যেমন নিফিডিপিন, অ্যামলোডিপিন, এগুলো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস। তো এই ড্রাগ যদি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় তাহলে এই ড্রাগ এগুলো এইসব ক্যালসিয়াম চ্যানেল বেশি অ্যাক্টিভ, অলমোস্ট অল সেলে ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভ। তো আমাদের স্পেসিফিক যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো ইউজ হয়, এগুলো মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিলেশনে, ব্লাড ভেসেল এন্ড হার্ট এখানে হলো কাজ করে। তো আমরা ব্লাড ভেসেলের কথাই ধরি, ভাস্কুলার স্মুথ মাসেল, এখানে যে ক্যালসিয়াম চ্যানেল আছে, তো নিফিডেপিন আর অ্যামলোডিপিন এই ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা অ্যাডমিনিস্ট্রেশন করলে এটা এই ভাস্কুলার স্মুথ মাসেলের ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দিল। তখন ক্যালসিয়াম চ্যানেল এন্ট্রি হবে না এই ভাস্কুলার স্মুথ মাসেলে, না হলে ওই ভাস্কুলার স্মুথ মাসেলের কন্ট্রাকশন হবে না। তার মানে হলো স্মুথ মাসেল রিল্যাক্স থাকবে। তো ভাস্কুলার স্মুথ মাসেল যদি রিল্যাক্স থাকে তাহলে ভ্যাসোডাইলেশন হবে, আর ভ্যাসোডাইলেশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। সো দিস ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। তাহলে আয়ন চ্যানেল, এটা যে একটা টার্গেট প্রোটিন, এটার সাথে রিসেপ্টর ড্রাগ বাইন্ড করে কাজ করে। তার এক্সাম্পল ক্যালসিয়াম চ্যানেল blockers bind with calcium channels, like calcium channels vascular smooth muscle. স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে না ক্যালসিয়াম ঢুকতে না পারলে, ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্স থাকবে, ভ্যাসোডাইলেশন হবে, টিপিআর কমবে, ব্লাড প্রেশার কমে যাবে, অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট হবে। আয়ন চ্যানেল, তো আমরা এন্ডোজেনাস স্পেসিফিক সাবস্টেন্সের সাথে বাইন্ড করছে কি করছে না এর বেসিসে একটা ক্লাসিফিকেশন বললাম রিসেপ্টরের। তো রিসেপ্টরের কিন্তু অন্য আর একটা ভাবে ক্লাসিফিকেশন করা হয়, যেমন একটা বলেছি যে অ্যাকর্ডিং টু লোকেশন ইন দ্য সেল মেমব্রেন রিসেপ্টর, সাইটোপ্লাজমিক রিসেপ্টর, নিউক্লিয়ার রিসেপ্টর, এভাবে একটা ক্লাসিফিকেশন করা যেতে পারে। অ্যানাদার ক্লাসিফিকেশন, এটা একটু ব্রড ক্লাসিফিকেশন আসলে, তো তোমাদের বেনেট এন্ড ব্রাউনস ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে এই ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। এখানে আবার ক্লাসিফিকেশনটা এইভাবে করা হয়েছে যে ড্রাগস receptors present on cell surface, receptors present on cytoplasm, receptors present on nucleus, এটা এইভাবে একটা রিসেপ্টরের ক্লাসিফিকেশন। এখন মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগস, এটার যে ক্যাটাগরি একটা আমরা বললাম নন স্পেসিফিক এন্ড স্পেসিফিক। তো মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ এটাকে আবার আরেকভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে, মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন
ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন সেল মেমব্রেন। সেকেন্ড ক্যাটাগরি ড্রাগস অ্যাক্টিং মেটাবলিক প্রসেসেস উইদিন দ্য সেল, এভাবে একটা ক্যাটাগরি করা হয়েছে। And number 3, drugs acting outside the cell. তাহলে according to on, in or out of the cells, কোথায় ড্রাগ কাজ করতেছে তার বেসিসে মেকানিজম অফ অ্যাকশন এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে এই ক্লাসিফিকেশনে, এই ক্যাটাগরিতে। একটা হলো যে ড্রাগস অ্যাক্টিং অন সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের যে ড্রাগ গুলো কাজ করে এগুলো আসলে যেগুলো রিসিপ্টর মিডিয়েটেড অ্যাকশন, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি, যে চ্যানেল লিঙ্ক রিসিপ্টর, জি প্রোটিন কাপল রিসিপ্টরস, and gene transcript drugs that regulate receptors that regulate gene transcription and kinase link receptors. তাহলে এগুলো সব হচ্ছে মেমব্রেন। এই যে রিসিপ্টর মিডিয়েটেড যে অ্যাকশন গুলো, এই 4 ক্যাটাগরি রিসিপ্টর, এগুলো সব ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন সবগুলো সেল মেমব্রেনে। এখন উইদিন দ্য সেল মেটাবলিক প্রসেস, সেলের বিভিন্ন মেটাবলিক প্রসেসকে মডিফাই করে কাজ করে, এর কিছু, এটা একটা আরেকটা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। সেটা সেই মেটাবলিক প্রসেস গুলো আর ট্রান্সপোর্ট প্রসেস গুলো সেল মেমব্রেনেরও হতে পারে বা উইদিন দ্য সেলেরও হতে পারে। যেমন কার্ডিয়াক গ্লাইকোসাইড আর ডিজিটালিস, ডিগক্সিন, ডিজিটক্সিন, এরা সেলের একটা ট্রান্সপোর্ট প্রসেসকে ইনহিবিট করে কাজ করে, দ্যাট ইজ মেমব্রেন বাউন্ড এটিপেজ এন্ড পাম্প। সোডিয়াম পটাশিয়াম এটিপেজকে ইনহিবিট করে, সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ ইনহিবিশন হয়ে যায়, এই কার্ডিয়াক গ্লাইকোসাইড আর ডিগক্সিন আর ডিজিটক্সিন, ডিজিটালিসের ইফেক্ট হয়। তাহলে এটা সেলের কোনো পাম্প আর এক্সচেঞ্জ মেকানিজম আর ট্রান্সফার প্রসেসকে ইনহিবিট করে কাজ করতেছে। এটা হলো সেকেন্ড ক্যাটাগরির একটা এক্সাম্পল। তো অ্যানাদার এক্সাম্পল হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। এখানে হলো সেলটা মাইক্রোবের সেল, ব্যাকটেরিয়ার সেল। তো ব্যাকটেরিয়ার সেলের প্রোটিন সিনথেসিস এটাকে ইনহিবিট করে অনেক অ্যান্টিবায়োটিক কাজ করে। যেমন টেট্রাসাইক্লিন যদি আমরা বলি, টেট্রাসাইক্লিন ইনহিবিটস ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। এইভাবে ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিশন আর মাল্টিপ্লিকেশন ইনহিবিশন করতেছে, অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট হচ্ছে। তাহলে এটা একটা মেকানিজম যে সেলের কোন মেটাবলিক প্রসেস আর ট্রান্সপোর্ট প্রসেসকে ইনহিবিট করে কাজ করতেছে। লাস্ট অফ অল আউটসাইড দ্য সেল, সেলের বাইরে কিছু ড্রাগ আছে সেলের ভিতরে ঢোকে না, সেলের বাইরে থেকে কাজ করে। এটার এক্সাম্পল আমরা নন স্পেসিফিক মেকানিজমে যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো আসবে এই ক্যাটাগরির এক্সাম্পল হিসেবে। নন স্পেসিফিক মেকানিজমের এক্সাম্পলে কি কি আমরা বলেছিলাম? কেমিক্যাল, অ্যাসিড, কেমিক্যাল, ফিজিক্যাল অ্যাকশন, তাই না? তো কেমিক্যাল কি? একটা বলেছি আমরা নিউট্রালাইজেশন, অন্যান্য বলেছি চিলেশন। তো নিউট্রালাইজেশন যে হচ্ছে পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট বা ডিসপেপসিয়ার পেশেন্টকে আমরা অ্যান্টাসিড যদি দেই, অ্যান্টাসিড খাইলো সে, খাওয়ার পরে এটা স্টোমাকে গেল, স্টোমাকে গিয়ে স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার সাথে কেমিক্যালি সে রিঅ্যাক্ট করবে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যান্টাসিড, দ্যাট ইজ অ্যালকালি। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি ধরি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশন হয়ে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হলো। তো এখানে কিন্তু অ্যাসিড আর অ্যাসিড থাকলো না, এটা নিউট্রাল হয়ে গেল। তাহলে এটা একটা মেকানিজম। এখানে কিন্তু দেখো ড্রাগ কিন্তু সেলের ভিতরে ঢোকেনি, আউটসাইড দ্য সেল এই অ্যাকশনটা হচ্ছে। তাহলে আউটসাইড দ্য সেল এর এটার একটা এক্সাম্পল নিউট্রালাইজেশন। এরপর আসে চিলেশন। চিলেশন আয়রন ওভারডোজ যদি হয়ে যায় কারো, কিংবা তোমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে গিয়ে থাকলে থ্যালাসেমিয়ার পেশেন্টদের যাদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয়, তাদের আয়রন ওভারলোড হয়ে যায় বা আয়রন ওভারলোডের রিস্ক থাকে, তো তাদেরকে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়
আয়রন ওভারডোজের ক্ষেত্রে অ্যাকিউট ট্রিটমেন্ট হিসেবে, আর ক্রনিক থ্যালাসেমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে ক্রনিক ট্রিটমেন্ট হিসেবে দেওয়া হয় আয়রন চিলেটিং এজেন্ট। নাম কি জানো? আয়রন চিলেটিং এজেন্টের নাম জানো কি? এনিবডি? আয়রন চিলেটিং এজেন্ট নাম জানো কি? আচ্ছা ঠিক আছে, ডেসফেরোক্সামিন। is an iron chelating agent. So acute iron overdose, or in case of chronic thalassemia major patient, to prevent iron overload, desferoxamine is administered. So desferoxamine দিলে এটা কি করে? এটা সার্কুলেশনে গিয়ে অথবা ওরালি দিলে কেবল আয়রন খেয়ে ফেলছে বেশি পরিমাণে, আয়রন ট্যাবলেট অনেকগুলো খেয়ে ওভারডোজ হয়ে গেছে, যে ট্রাক্টের লুমেনে অথবা সার্কুলেশনে এটা কিন্তু আয়রনকে চিলেট করে, আয়রনের সাথে আয়রন ডেসফেরোক্সামিন কমপ্লেক্স, চিলেট কমপ্লেক্স ফর্মেশন করে, এরপরে এটা এক্সক্রিট হয়ে যায়। এখানেও কিন্তু এর অ্যাকশনটা আউটসাইড দ্য সেল, নট উইদিন দ্য সেল। তো আউটসাইড দ্য সেল মেকানিজম অফ অ্যাকশন এটা একটা এক্সাম্পল। তাহলে কেমিক্যাল মেকানিজম অফ অ্যাকশন, দ্যাট ইজ ড্রাগ অ্যাক্ট outside the cell by chemical means. এর এক্সাম্পল দুটো বললাম, নিউট্রালাইজেশন এন্ড চিলেশন, এক্সাম্পল গুলো মনে রাখবে। এবারে আসি ড্রাগ অ্যাকশন আউটসাইড দ্য সেল বাই ফিজিক্যাল মিনস। এটার এক্সাম্পল অলরেডি ওইখানে আমি বলে ফেলেছি, তো এখানে আর একটু রিপিট করি। দ্যাট ইজ laxatives such as osmotic laxatives, lactulose. Lactulose is a synthetic disaccharide. তো ল্যাকটুলোজ যদি কাউকে খাওয়ানো হয়, যেহেতু এটা সিনথেটিক, এটা ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম নাই। প্যানক্রিয়াটিক জুসে এটা ডাইজেস্ট করার কোনো এনজাইম নেই, এটা আনডাইজেস্ট থাকে, নিচের দিকে চলে যায়, কোলনে চলে যায়। ওখানে যাওয়ার পরে কোলোনিক ব্যাকটেরিয়া এটাকে ব্রেকডাউন করে ফেলে, তো ওখানে গিয়ে এটার ব্রেকডাউন হয়, এর আগে হয় না। এখন যেটা ল্যাকটুলোজ দিলে যেটা করে, ল্যাকটুলোজ is an osmotically active particle, আর যারাই osmotically particle তাদের টেন্ডেন্সি হলো টু হোল্ড ওয়াটার। তো যে ট্র্যাক্টের লুমেনে এটা তো যেহেতু ডাইজেশন হয় না, নিচে চলে যায়, কোলনে চলে গেল, কোলনে গিয়ে এটা ওয়াটার হোল্ড করে রাখে। তো ওয়াটার হোল্ড করে রাখলে স্টুলের ভলিউম বেড়ে যায়, স্টুল সাবটেনিং হয়ে যায়, লিকুইফাই হয়ে যায়, আর ভলিউম বেড়ে গেলে এটা অলসো স্টিমুলেট পেরিস্টালসিস, তো পেশেন্টের কনস্টিপেশন রিলিভ হয়ে যায়। ম্যাগনেসিয়াম সালফেট এটাও একটা অসমোটিক ল্যাক্সেটিভ, এটা যদি ওরালি দেওয়া হয় এটাও তাই করে, এটা কোলোনিক লুমেনে গিয়ে তার অসমোটিক ইফেক্টের কারণে ওয়াটার হোল্ড করে কনস্টিপেশন রিলিভ করে। তাহলে এখানেও আমরা দেখতেছি যে এই ল্যাক্সেটিভ এরা কিন্তু সেলের ভিতরে ঢুকতেছে না, সেল মেমব্রেনেও না বা উইদিন সেলেও না, সেলের সাথে এটার কোনো ইন্টারাকশনই নাই, এটা আউটসাইড দ্য সেল থেকেই সে তার মেকানিজম অফ অ্যাকশন শো করতেছে। তো তাহলে এই মেকানিজমটা হচ্ছে বাই ফিজিক্যাল মিনস আউটসাইড দ্য সেল। তো তাহলে ড্রাগস অ্যাক্টিং অন সেল মেমব্রেন by binding with specific receptors, এটা একটা ক্যাটাগরি গেল মেকানিজম অফ অ্যাকশনের। আর একটা ক্যাটাগরি হলো ড্রাগস অ্যাক্টিং বাই ইনহিবিটিং ডিফারেন্ট ট্রান্সপোর্ট প্রসেস অর মেটাবলিক প্রসেসেস অফ সেল। এই ট্রান্সপোর্ট প্রসেস আর মেটাবলিক প্রসেস কোনোগুলো সেলের ভিতরে, কোনোটা আবার সেল মেমব্রেনেও থাকতে পারে। আর লাস্ট অফ অল হচ্ছে ড্রাগস অ্যাক্টস আউটসাইড দ্য সেল বাই chemical or physical means. এখন তোমাদের একটা জিস্ট কথা বলি, সেটা হলো যে এই যে ড্রাগ আমরা বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করি, এরা ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন শো করে ইফেক্ট প্রডিউস করে। তো এই ইফেক্ট, আলটিমেট ইফেক্টকে আমরা কয়েকটা ক্যাটাগরাইজ করতে পারি। বেসিক ড্রাগ অ্যাকশন, ড্রাগটা আলটিমেটলি কি ধরনের ইফেক্ট করে,
অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগ স্টিমুলেশন করে, যেমন অ্যাড্রেনালিন যদি দেই তাহলে এটা হার্টকে স্টিমুলেট করে, পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, পজিটিভ প্রোনোট্রপিক ইফেক্ট হয়, তাহলে এটা হলো স্টিমুলেশন। কোন ক্ষেত্রে আবার ড্রাগ ডিপ্রেশন করে, সেলের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়, ইনহিবিট করে, যেমন বেনজোডায়াজিপিন, এক্সাম্পল ডায়াজিপাম। ডায়াজিপাম চিহ্ন তারা না, ডায়াজিপাম নাম শুনছো? জি স্যার। স্যার স্যার। ঘুমের ওষুধ কোলোনাজি ঘুমের ওষুধ স্যার। সিডেটিভস এন্ড হিপনোটিক্স, তাই না? এর এক্সাম্পল হচ্ছে বেনজোডায়াজিপিন গ্রুপস। তো এর মধ্যে এক্সাম্পল বেনজোডায়াজিপিন গ্রুপে একটা অনেক পুরনো এক্সাম্পল, এটার ইউজ অবশ্য এখন কমে গেছে, ডায়াজিপাম। তো এই ডায়াজিপাম যদি দেওয়া হয় তাহলে এটা কিন্তু সিএনএস ডিপ্রেশন করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করে, ইনসোমনিয়া রিলিভ করে, স্লিপ প্রডিউস করে, ড্রাউজিনেস, স্লিপ, সিএনএস ডিপ্রেশন করে। তাহলে এক্ষেত্রে ইফেক্ট হচ্ছে ডিপ্রেশন। আবার কোন কোন ড্রাগের ইউজ করলে আমরা এর ইফেক্টটা পাচ্ছি এমন যে এই ইফেক্টটা আসলে রিপ্লেসমেন্ট। কেমন? যে ক্ষেত্রে আমাদের বডিতে কারো কোনো কিছুর ডেফিসিয়েন্সি দেখা দেয়, যেমন ডায়াবেটিস মেলাইটাসের, ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তাদের কিসের ডেফিসিয়েন্সি? ইনসুলিন। তাহলে ইনসুলিন দেয়া হলো, এটা কি? এটা হলো রিপ্লেসমেন্ট। হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, তাদেরকে T4 দ্যাট ইজ থাইরক্সিন দেয়া হলো, ইট ইজ অলসো রিপ্লেসমেন্ট। তাহলে ডেফিসিয়েন্ট স্টেটে ওই ডেফিসিয়েন্ট সাবস্টেন্স, হরমোন ও ড্রাগ হিসেবে যেটা দেওয়া হলো, এটার আসলে মোডটা হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। তাহলে স্টিমুলেশন হতে পারে, কোনো কোনো ড্রাগ দেখা যাচ্ছে যে স্টিমুলেশন। স্যার ভিটামিনটা স্যার, যখন ভিটামিন দেবো স্যার, ভিটামিন ডেফিসিয়েন্সিতে। হ্যাঁ, ভেরি গুড। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি বা এগুলো তো যে সাপ্লিমেন্ট দেওয়া হবে, এটাও আসলে রিপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এই আবার কোন কোন ক্ষেত্রে ইফেক্টটা হতে পারে ইরিটেশনের ইফেক্ট। এটা অবশ্য ড্রাগের ক্ষেত্রে কম প্রযোজ্য, তাও ইফেক্টের এক্সাম্পল হিসেবে এটা বলা যায়। ইরিটেশন, যেমন কোন বিটার সাবস্টেন্স যদি অ্যাপ্লাই করা হয়, খাওয়ানো হয়, তাহলে দেখা যায় এটা অনেক ক্ষেত্রে স্যালাইভারি এন্ড গ্যাস্ট্রিক এই সেল সিক্রেশন বাড়িয়ে দেয়। বিটার সাবস্টেন্স, হ্যাঁ, ভমিটিং করতে পারে, সেটা আলাদা আর একটা ইফেক্ট। ঠিক আছে, তো স্যালাইভারি এন্ড গ্যাস্ট্রিক সিক্রেশন অনেক বিটার সাবস্টেন্স বাড়িয়ে দিতে পারে। তো এটা একটা ইফেক্ট, সেটা হলো যে ইরিটেশন। এটা হয় আসলে ইরিটেশনের কারণে। ঠিক আছে, তাহলে আমরা কি কি ইফেক্ট বললাম? স্টিমুলেশন হতে পারে কোন কোন ড্রাগের ক্ষেত্রে, স্টিমুলেশন হতে পারে স্যার, ডিপ্রেশন হতে পারে, কোন কোন ক্ষেত্রে হচ্ছে ইরিটেশন হতে পারে, রিপ্লেসমেন্ট, কোন কোন ক্ষেত্রে হচ্ছে ইরিটেশন। and another type of drug effect that is cytotoxic action হতে পারে। সাইটোটক্সিক অ্যাকশন সেটা কি রকম? অ্যান্টিবায়োটিক গুলো যখন অ্যাপ্লাই করা, অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এরা কিন্তু সিলেক্টিভলি সাইটোটক্সিক ফর দোজ ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া ট্রিটমেন্টে যখন যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এই অ্যান্টিবায়োটিক কিন্তু সিলেক্টিভলি ওই ব্যাকটেরিয়ার সেলের জন্য টক্সিক, ওই ব্যাকটেরিয়ার সেল কিলিং আর সেল গ্রোথ ইনহিবিশন করে সিলেক্টিভলি। এটা হিউম্যান আর হোস্টের সেলে ইউজুয়ালি কিন্তু টক্সিক ইফেক্ট করে না। তাহলে এটা হলো সাইটোটক্সিক ইফেক্ট। তাহলে অ্যান্টিবায়োটিক্স আর অ্যান্টিমাইক্রোবিয়ালস, ব্যাকটেরিয়া বা আদার মাইক্রোবস এর জন্য সাইটোটক্সিক ইফেক্ট শো করে, ওই সেল কিলিং আর সেল গ্রোথ ইনহিবিশন করে। আবার অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলো সিলেক্টিভলি, যদিও অতটা সিলেক্টিভ না তারপর, তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো ক্যান্সার সেল আর ম্যালিগন্যান্ট সেল এর উপরে সাইটোটক্সিক ইফেক্ট শো করে, ওই সেলগুলোকে লাইসিস করে দেয়, কিল করে দেয়। তাহলে এই ক্ষেত্রে আবার ইফেক্টটা হচ্ছে সাইটোটক্সিক ইফেক্ট। তাহলে বেসিক ইফেক্ট দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ড্রাগ গুলো সামারাইজ করে আমরা এই কয়েকটা বেসিক ক্যাটাগরিজ অফ ইফেক্টের মধ্যে ফেলতে পারি: স্টিমুলেশন, ডিপ্রেশন, রিপ্লেসমেন্ট, ইরিটেশন এন্ড সাইটোটক্সিক অ্যাকশন। ঠিক আছে, তো 12টা ওভার হয়ে গেছে। তাহলে আমরা
Today জি স্যার we shall started discussion of pharmacodynamics. আমরা মোটামুটি মেকানিজম অফ অ্যাকশন এটা অনেক কিছুই বলে ফেললাম। এরপরে মেকানিজম অফ অ্যাকশন এই ডাইনামিক্স এর রিলেশনে আরো কিছু কথা আছে। ডোজ রেসপন্স রিলেশনশিপ, ডোজ রেসপন্স কার্ভ, স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এই ধরনের কিছু কথাবার্তা আছে। এটা তাহলে সামনের ক্লাসে ডিসকাস করা যাবে। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সোমবার ক্লাস আগামী সপ্তাহে হবে। আগের মতো শিডিউল থাকলো সোমবার 12টায়, সোমবার 12টা মঙ্গলবার বুধবার। তো তোমরা একটু আজকে তার সঙ্গে যোগাযোগ করে নিও উনি কালকে ক্লাস নেবেন কিনা, বা এই সোমবারের আগে এই কয়েকদিনের মধ্যে উনি কবে কবে ক্লাস নিতে পারেন তোমরা আমার সাথে যোগাযোগ করে ক্লাস। আচ্ছা স্যার, স্যার ম্যাডামকে ফোন দিব স্যার। থ্যাংক আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।